কথায় আছে সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, ঠিক আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এই কয়টা দিন যেন চোখের পলকেই কেটে গেল। আজকের পর আবার সব পূর্বের মতো হয়ে যাবে, শুধু পরিচয়টা থাকবে ভিন্ন। হালকা বাতাস বইছে, হাত দুটি মেলে দিয়ে তাকে নিয়ে উড়ে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার, যেখানে থাকবো শুধু আমি আর সে। ওটা হবে আমাদের ভিন্ন এক পৃথিবী। হুট করে সামনে একটা বাইক এসে থামলো, হুট করে এমন হাওয়ার চমকে উঠলাম আমি। হৃদবাইয়া গেল ঝালমুড়ি আনতে। আমি শাড়ির আঁচল গুছিয়ে রাগে দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালাম। এভাবে হুট করে কেউ এসে সামনে ব্রেক করে, আর একটু হলেই আমার পরাণ পাখিটা উড়াল দিচ্ছিল। এভাবে শাড়ি পরা পরীর মতো একটা রমণী একা রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক, ম্যাডাম? ছেলেটার কথায় আমি তার দিকে ব্রু কুঁচকে তাকালাম, ছোট্ট করে বললাম, সরি। সে আবার বলল, আকাশে প্রায় মেঘ জমে আছে, হয়তো বৃষ্টি আসবে। তো আপনি এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন? কোথাও যাবেন? এর মাঝে জালমুড়ি হাতে হৃদবাইয়া এসে দাঁড়ালো, আর ছেলেটার উদ্দেশ্য বলল, আরে সাগর, তুমি? আমি একটু অবাক হলাম। রাস্তায় যাকে দেখে সেই তার পরিচিত নাকি? আজব। ছেলেটা আমার দিকে ইশারা করে হেসে বলল, ভাবি নাকি ভাইয়া? আরে না, আমার কাজিন। ভাইয়া, আপনার কাজিন তো দেখছি একদম পরীর মতো, যেন একদম নীলপরী। ধন্যবাদ। নাম কি ভাইয়া? উনি আমার হাত ধরে সেখান থেকে চলে যেতে প্রস্তুত হলো, আর ছেলেটাকে বলল, আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলছি, এখন আসি। বলে আমাকে নিয়ে একটু দূরে চলে গেল। আমি তার দিকে চেয়ে অভিমানী চোখে বললাম, বউ বলে পরিচয় দিলে কি মান সম্মান কমে যেত? সে কিছু বলল না। তার নীরবতায় রাগ হলো আমার। আমার দিকে চেয়ে বললাম তার দিকে চেয়ে বললাম, আমি বাসায় যাব। আচ্ছা চলো। আমি আবার থেমে বললাম, চলো মানে? আপনি না বললেন আজ সারা বিকেল আমায় সময় দিবেন? তুমিই তো বলছো বাসায় চলে যাবে। আমি কপালে হাত দিয়ে বললাম, কোনটা বলা আর কোনটা অভিমান তা বুঝেন না? হায় রে কপাল আমার। তিনি হাসলেন আর বলল, বুঝছি আমি। শুনো, আমাদের ফ্যামিলির একটা নাম ডাক আছে, তো ওই ফ্যামিলির ছেলে হয়ে যদি আমি সবাইকে বলি আমি বিয়ে করে ফেলেছি, তাও ফ্যামিলি ছাড়া কাউকে না জানিয়ে, তাহলে সম্মানটা কোথায় দাঁড়াবে বলো? যখন তোমাকে একেবারে এখানে নিয়ে আসবো তখন সবাই জানবে, এখন না, বুঝছো? আমি একটু অভিমানে ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, বুঝছি। এবার আমার অভিমান ভাঙতে হবে আপনার। তিনি আমার দিকে চেয়ে বলল, ন্যাকামি তো ভালোই জানো। এখন চলো কোথাও বসি, না হলে এক্ষুনি বৃষ্টি এসে ভিজিয়ে দিবে। দিলে দিবে, আমি এত কিছু বুঝি না। প্রয়োজনে বৃষ্টিতে ভিজে কাক হয়ে যাব, তবুও এখান থেকে সরবো না। না গেলে তুমি ভিজো, আমি গেলাম। কালকে যাওয়ার মুহূর্তে জ্বর উঠলে তখন বুঝবে। উঠলে তো আমি আরো হ্যাপি। জ্বরের বায়না ধরে আপনার সাথে আরো 2 দিন থাকতে পারবো। আমার কথায় উনি কপালে হাত দিয়ে হাসুচোক একটা শব্দ করলেন, আর আমার দিকে চেয়ে বলল, আশেপাশে খুঁজে দেখো তো একটা বাঁশ বা লাঠি পাও কিনা। আমি চোখ বড় বড় করে তার দিকে চেয়ে বললাম, কেন? তোমার অভিমানগুলো ভাঙবো তাই। আমার হা করা গাল বন্ধ করে এবার বললাম, থাক, আমার অভিমান ভাঙা হয়ে গেছে, আপনার আর এত কষ্ট করতে হবে না। মুহূর্তে বৃষ্টি নামতে শুরু করেছে। আমি হাত দুটো মেলে দিয়ে উপরের দিকে তাকালাম। বৃষ্টি ফোঁটা কয়েকটা আমার মুখের উপর ছিটকে পড়ল। তিনি আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি কোথাও গিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু আমি জায়গা থেকে নড়ছি না। প্রায় কিছুটা ভিজে গেলাম, তখনই সে এসে আমায় কোলে তুলে হাঁটা শুরু করলো। সামনে একটা স্কুল আর রাস্তার পাশে একটা চাউনি, ওখানে নিয়ে গিয়ে আমাকে দপাস করে নামিয়ে দিল সে, আর বলল, তোমাকে দেখতে শুটকি মনে হলো, ওজনে একটা জলজ্যান্ত বোয়াল। আমি ভ্রু কুঁচকে তাকে বললাম, কোলে নিয়ে আবার আপনি কি আমায় অপমান করলেন? কিন্তু সে আর উত্তর দিল না।
পকেট থেকে রুমাল বের করে আমার হাত ও মুখ মুছে দিতে লাগলো। আমি তার দিকে চেয়ে আছি। অপমান করলেও লোকটা কিন্তু খুব কেয়ারিং। আকাশে গুরুম গুরুম শব্দ হলো। আমি আচমকাই খুব শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে। যদিও আমি এসব গুরুম আওয়াজে ভয় পাওয়ার মেয়ে না, তবু আজ ভয় পাওয়ার অভিনয় করতেও ভালো লাগছে আমার। সবাই মিলে রাতের খাবার শেষ করে রুমে আসলাম। হৃদ ভাইয়া কি জরুরি ফোনে কথা বলে বাইরে চলে গেল। এখন প্রায় রাত 12টা বাজে, এখনো আসার খবর নেই। আমার বিষণ্ণ মন আরো বিষণ্ণ হয়ে গেল। আজকে শেষ দিনটার তার সাথে থাকতে চেয়েছিলাম, তার বুকে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম। আজকের পর তো আর চাইলেও পারবো না তাকে এভাবে জ্বালাবো ও না কেউ। আজ রাত অবধি হয় ঘুম হবে না আমার। ব্যালকনিতে বসে আছি চুপচাপ। হাসপাতালে একটা মানুষ হৃদকে ধরে অজরে কাঁদছে। বয়স তার 30 কি 32-এর মতো হবে। জীবনে 30টা বছর কাটিয়ে দিল নিজের লাইফটাকে গোছাতে, যেন বিয়ের পর সংসারটা যেন টানা না পড়ে, স্ত্রীকে যেন কষ্ট করতে না দেখতে হয়। খুব সুখী ছোট্ট একটা সংসার হবে তাদের। বছর দুয়েক আগে বিয়ে করেছিল। তাদের এই 2 বছরের সংসার জীবন কতটা সুখের ছিল তা তারা নিজেরাই তার সাক্ষী। আর সকালে স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছে। অন্তঃসত্ত্বা ছিল তার স্ত্রী। সারাটা দিন স্ত্রীর পাশে বসে কাটিয়ে দিল সে। আর কিছুক্ষণ আগে তার সব স্বপ্ন হাওয়ায় মিঠাইয়ের মতো ছোঁয়া মাত্রই হারিয়ে গেল। তার ছেলে বাঁচলেও স্ত্রীকে বাঁচাতে পারেনি, তাই তো এত হাউমাউ করে কান্না। হৃদও চুপচাপ দাঁড়িয়ে আছে। বারবার চোখের সামনে আরশির মুখটা ভেসে উঠছে। কখনো এই পরিস্থিতি সে পড়বে, হয়তো মরে যাবে। হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। রাত তখন 3টা পেরিয়ে গেল। আরশিকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। হয়তো কোনো এক অজানা ভয়, নয়তো মাথার মাঝে ঘুরতে থাকা একটু পাগলামি। ঘরে এসে রুমে ঢুকতেই দেখে আরশি নেই, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হৃদ একটু এগিয়ে এসে দেখে আরশি দাঁড়িয়ে, হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। তারপর আশির পাশে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার? এত রাত হলো, এখনো ঘুমাওনি কেন? রাত জাগা শরীরের জন্য ক্ষতিকর, জানো না? হৃদ ভাইয়ার কথায় আমি ঘুরে তার দিকে তাকালাম। সারা রাত পার করে এখন শেষ রাতে আসছে হুকুম দিতে। কেন এসেছেন এখন? আমি তার দিকে চেয়ে বললাম, কেন এসেছেন এখন? রাত তো শেষই হয়ে গেল। আর কিছুক্ষণ বাইরে থাকতেন, এরপর আমি চলে গেলে তারপর আসতেন। কেন এসেছেন এখন? আমার কাউকে দরকার নেই। আমি চলে গেলে আর কেউ জ্বালাবে না আপনাকে। নিজের মতো করে থাকতে পারবেন। কথাগুলো অভিমান নিয়ে বললাম, ইমোশন ধরে রাখতে পারলাম না। চোখ দুটো ভিজে উঠছে এখনই। ভেবেছিলাম সে আমার চোখ দুটো মুছে দিয়ে বলবে সরি, কিন্তু সে তা করলো না। হুট করে খুব শক্ত করে আমায় জড়িয়ে ধরলো। মনে হচ্ছে এক্ষুনি আমার দম বেরিয়ে যাবে। আজ প্রথমও আমাকে এভাবে জড়িয়ে ধরেছে। খুব শক্ত করে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে আছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সব অভিমান দূরে ঠেলে দিয়ে আমিও তাকে জড়িয়ে ধরে এবার কেঁদে দিলাম। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। সকাল 8টার গাড়িতে রওনা দিব আমরা। গতকাল থেকে মনটা বিষণ্ণ আমার। আজ যেন মনাকাশ জুড়ে শ্রাবণের কালো মেঘ ভেসে উঠেছে। ব্যালকনিতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে হৃদ ভাই, আর তার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে আছে আমি। চারদিকে অজানা ধ্বনি ভেসে উঠল। আকাশটাও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। পাশে বসে থাকা হৃদ ভাই ঘুমিয়ে আছে, আর আমি তার বাম কাঁধটা আঁকড়ে ধরে তার বুকে মাথা রেখে আছি। আজ সারা রাত এক মুহূর্তের জন্য ঘুম হয়নি আমার। মনে হচ্ছিল এই ঘুমিয়ে গেলেই সকাল হয়ে যাবে, আর বাবা মা আমায় নিয়ে চলে যাবে, আর থাকা হবে না তার পাশে। নিজের মাঝে একটা প্রশ্ন জাগে বারবার, আমি মেয়েটা এতটাও আবেগী ছিলাম না। নিজের মতো থাকতাম সব সময়। এত ছেলে পিছনে ঘুরেছে, লাভ লেটার দিয়েছে, কিন্তু কারো প্রতি কখনো বিশেষ কোনো অনুভূতি কাজ করেনি আমার। তাহলে এই 10-12 দিনে আমার মাঝে কি হয়ে গেল যে আমার এত কষ্ট হচ্ছে? আমার পাশে বসে থাকা মানুষটার জন্য বিশেষ কোনো কারণও নেই। অন্য 8-10টা মানুষের মতোই তো মানুষ। তবুও কেন আমার কাছে মনে হয় সে আমার কাছে সবার চেয়ে আলাদা। কেন তাকে আমার এত ভালো লাগে? কেন তাকে আমি এত ভালোবাসি? এর কারণটা খুঁজতে খুঁজতে হয়তো আমার বাকি জীবনটাই কেটে যাবে। ভালোবাসা হয়তো এমনই হয়, কেউ পরে রূপের মায়ায়, আর কেউ পরে হাসির মায়ায়। কিন্তু এই মায়া কতদিন থাকবে? আজ রূপে অ্যাসিড পড়লে কাল ভালোবাসা শেষ।
আজ তার হাসি সৌন্দর্যটা চলে গেলে কাল ভালোবাসাটা শেষ। সৌন্দর্যের মায়ায় পড়ে ভালোবাসাগুলো অনেক সময় সৌন্দর্যের সাথে সাথে ক্ষয় হতে শুরু করে। তবে কিছু ভালোবাসা এমনও হয় যে আমি মানুষটাকে ভালোবাসি, তবে কেন বাসি তা আমি জানি না। সারাক্ষণ শুধু কারণ খুঁজে যাই, আর এই কারণ খুঁজতে খুঁজতে আরও বেশি ভালোবেসে ফেলি। তারপরে এই কারণ খুঁজতে খুঁজতে মানুষটার সাথে সারা জীবন ফুরিয়ে যায়, তবে ভালোবাসা থেকে যায় আগের মতোই। বৃদ্ধ বয়সে যখন জিজ্ঞেস করা হয় তুমি মানুষটাকে কেন এত ভালোবেসেছো, তার মাঝে কেন এমন বিশেষ কিছু কি ছিল, উত্তরটা তখন পাওয়া যায় মানুষটার মাঝে বিশেষ কিছু না থাকলেও ব্যক্তিত্বটা ভালো ছিল, বিশেষ কিছু না থাকলেও মানুষটা বড্ড ভালো ছিল। হয়তো এটাই তার প্রতি ভালোবাসার কারণ। তেমন আমার প্রিয় মানুষটাকেও আমি কারণে নয় অকারণেই ভালোবাসবো। সকালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, দু চোখ লাল হয়ে আছে আমার, রাতে ঘুম না হওয়ার শরীরটাও ক্লান্ত দেখাচ্ছে খুব। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলাম, শরীরটা একটু হালকা হতে তখন 7টা বাজে। কাপড় গোছাচ্ছি আমি। বাবা মামা মামি নাস্তা শেষে এখন গল্প মেতে উঠলো। কাপড় গোছালো শেষ হলেই অনুভব করি কেউ একজন এসে আমায় পেছন থেকে জড়িয়ে ধরেছে। তার স্পর্শে বারবার শরীর কেঁপে ওঠে আমার। আমিও চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আবার কি মনে করে আমায় ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি তার দিকে ঘুরে তাকালাম। তারা কাছাকাছি গিয়ে বললাম আমায় মিস করবেন। সে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমিও বুঝে নিলাম, কারণ কখনো কখনো নীরবতাই সম্মতির লক্ষণ। আমি আবার বললাম আমিও খুব মিস করব আপনাকে, কষ্ট হবে আমার। চলেন না আমার সাথে, ওখানে গিয়ে কয়েকদিন থেকে আসবেন। আরশি আর হৃদের মাঝে এই একটাই পার্থক্য, হৃদ ভালোবাসলেও নিজের আবেগ কন্ট্রোল করতে পারে, আর আরশি একটুতেই নিজের সব আবেগ এলোমেলো করে ফেলে। খুবই আবেগী একটা মেয়ে, খুবই আবেগী মেয়েটা। আজ থেকে আপনাকে আর কেউ জ্বালাবে না, কেউ বিরক্ত করবে না, খুব স্বাধীনভাবে আগের মতো করে থাকতে পারবেন। আমার কথা শুনে সে কিছু বলল না, চুপচাপ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে আমি তার হাত ধরে নিলাম। তার দিকে চেয়ে বললাম গতকালকের মতো আমায় একটু জড়িয়ে ধরবেন প্লিজ। সে এখনো কিছু বলল না, চুপচাপ এসে আমায় জড়িয়ে ধরল, কপালে আলতো করে চুমু দিয়ে বলল নিজের যত্ন নিও। আর হ্যাঁ, আবেগগুলো একটু কন্ট্রোল করতে শিখো, না হলে এত আবেগ তোমাকে খুব ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। পরীক্ষাটা ভালোভাবে দাও, এরপর একেবারের জন্য আসবে সারা জীবনের জন্য। আমি আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল সে। আমি তার দিকে চেয়ে আছি, ইচ্ছে করছে জীবনটা এখানে থামিয়ে দিতে। আমার বাবা মায়ের কোনো পার্সোনাল গাড়ি নেই, দূর রাস্তা বলে বাসেই চলাচল করে তারা, তাই আগেই বাসের টিকিট কেটে রেখেছে। মামা বলেছিল ড্রাইভারকে বলে বাড়ি অবধি পৌঁছে দিতে, বাবা নিল না, আর টিকিট আগেই কেটে রেখে এসেছে। বাসা থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম আমরা। হৃদভাই গাড়ি করে বাস স্টপ পর্যন্ত নিয়ে গেল। বাবা হৃদভাইয়ের সাথে কি যেন বলছে। আমি মায়ের সাথে দাঁড়িয়েছিলাম, বোরকা হিজাব হাত মোজা পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। আগে হাতে মোজা পরতাম না, গরমে বিরক্ত লাগতো আমার, কিন্তু সকালে হৃদভাই আমার হাতে দিয়ে বলল আমার হাতও যেন কেউ না দেখে, নিজেকে হেফাজত রাখতে। আমি শুরু থেকে নিজের আবেগের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। কার কাছে আবেগ লুকিয়ে রাখবো, এই মানুষটাই তো এখন আমার সব। আর কিছু ভাবতে পারছি না, তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। যে যাই ভাবুক, কষ্ট তো আর কেউ বুঝবে না। বাবা মা গাড়িতে উঠে গেল, তার থেকে বিদায় নিয়ে আমিও উঠে গেলাম গাড়িতে। একটু পরে গাড়ি ছেড়ে দিল। জানালার পাশে সিট আমার, জানালা দিয়ে তাকিয়ে আছি তার দিকে। তিনি একটু মুচকি হেসে হাত নাড়িয়ে আমায় বিদায় জানালো। সোজা রাস্তা, গাড়ি কিছুটা দূরে চলে এসেছে। আমি জানালা দিয়ে মাথা বের করে তাকিয়ে আছি, যতক্ষণ না তাকে দেখা যাচ্ছে। পাশ থেকে মা বলল এবার মাথাটা ভিতরে নিয়ে আয়, না হলে অপর পাশ থেকে গাড়ি এসে মেরে দিবে। আমি মাথা ভিতরে এনে বসে রইলাম চুপচাপ। খুব কান্না পাচ্ছে আমার। এই কয়দিন খুব আপন হয়ে গেছে এই বাড়ির প্রতিটা মানুষ। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। গ্রামীণ রাস্তা,
দুপাশে সারি সারি গাছ, দুপাশে সবুজ ধান ক্ষেত, মেইন রোড, তীব্র গতিতে গাড়ি চলছে, মনে হচ্ছে বাতাস বইছে খুব জোরে। আজ 10-12 দিন পর নিজের এলাকায় ফিরে আসছি। একটু দূরে একটা ছোট খাটো মার্কেট, ওই মার্কেট পার হলেই কলেজ, আর কলেজের একটু পাশেই তার বাড়ি। কিছুটা আসতে দেখি কিছু মানুষের ভিড়, রাস্তার পাশে অনেকগুলো মানুষ ভিড় করে চেয়ারম্যানের সাথে কথা বলছে। তার একটু দূরে বাইকের উপর বসে তার সাথে আরো অনেকগুলো ছেলে, অনেকগুলো বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ছেলেগুলো। আর একটু দূরে চেয়ারম্যানের চাচা কথা বলছে অন্যান্য মানুষদের সাথে। আচিফকে দেখে আমার বুকটা দুক দুক করতে শুরু করলো। আমি সিএনজির মাঝে মাথাটা লুকিয়ে নিজেকে একটু আড়াল করার চেষ্টা করলাম। সারা শরীর কাঁপছে আমার। হয়তো আমার এমন ভয়ের কারণটা বাবা বুঝতে পেরেছে। আমার একটা হাত ধরে আমার দিকে তাকিয়ে আশ্বাস দিল, কিছুই হবে না। বাবা আমার হাতটা ধরতে আমি যেন একটু ভরসা পেলাম। তবুও ভয় হচ্ছে খুব। মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুমিয়েছিলাম অনেক রাত করে। রিত ভাইয়া বলেছিল রাত না জাগতে, তবুও ঘুম না আসলে আমার দোষ কি? সকাল হতে কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো। এই সাত সকালে আবার কে আসলো? মাকে তো বললামই সকাল সকাল না ডাকতে। বাইরে বাতাস বইছে খুব, মনে হচ্ছে সকাল সকালে বৃষ্টি হবে আজ। একটু শীতল ভাব নিয়ে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছি আমি। কে ডাকছে তা দেখারও সময় নেই। কম্বলটা আরো টেনে আরাম করে শুয়ে রইলাম। ওইদিকে দরজায় ঠক ঠক আওয়াজ বেড়েই চলল। মা অথবা বাবা হলে এক্ষুনি মুখে ডাকতো। এই কোন ননসেন্স কে জানে। একরাশ বিরক্তি নিয়ে দরজার কাছে গেলাম। দরজা খুলতে সাবিয়া এসে রুমে ঢুকে একটু জয়ী নিয়ে বলল, সারপ্রাইজ। কিন্তু আমার মাঝে তেমন একটা প্রতিক্রিয়া না দেখে সে বলল, কি হলো? আমি এসেছি দেখেও খুশি হসনি? এটা বলতে এই সকাল সকাল এসে ডেকে তুললি? বাহ, জামাইয়ের বাড়ি থেকে এসে এত পরিবর্তন। আচ্ছা ভালো, এখন আর আমাদের চোখে লাগে না। থাক তুই, আমি গেলাম। আমি একটা হাই তুলে বললাম, এত ঢং না করে রুমে আয়। সাবিয়া আর কিছু না বলে রুমে এসে বসলো। আমি ব্রাশ করে পেস্ট নিতে নিতে তাকে বললাম, এত সকাল সকাল কাহিনী কি? বললাম না সারপ্রাইজ। আচ্ছা, তবে একটা ঝামেলা পড়ে গেলাম রে আরু। কি হলো আবার? সাব্বিরের সাথে ঝগড়া হয়েছে আবার? তা না, বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর তুই তো জানিস সাব্বির এখনো বেকার, নিজের পায়ে দাঁড়াতেই পারেনি। তাই সাব্বিরের কথাও বাসায় বলে কোনো লাভ হবে বলে মনে হয় না। কি বলিস? তোর তো এখনো পরীক্ষাটাও শেষ হয়নি। কি করব বল, অভাবের সংসার। বাবার কাছে একটু সময় চাইছি, তাও দিতে রাজি না। এখন আমি কি করব? খুব স্বাভাবিকভাবেই বললাম, রাজি হয়ে যা। সে একটু অবাক হয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব? আর তুই তো জানিসই আমি সাব্বিরকে কত ভালোবাসি। আমি তার দিকে চেয়ে বললাম, আমার কথাটা তো আগে শোন। সাবিয়া শান্ত হয়ে বলল, আচ্ছা বল। তুই তো সেলাইয়ের কাজ করিস, তাই না? তো তুই তোর বাবাকে বলবি তুই রাজি আসিস, তবে একটা শর্ত। কি শর্ত? তুই তোর বাবাকে বলবি যে তুই একটা কাঁথা সেলাই করবি, আর এই কাঁথাটা সেলাই শেষ হলেই তোর বিয়ের কথা বার্তা বলতে। সাবিয়া একটু মন খারাপ করে বলল, তাতে আর কয়দিনে বা সময় পাবো? অল্প অল্প করে সেলাই করলেও খুব জোরে 1 মাস না, অনেক দিন সময় পাবি। তুই যতদিন চাস ততদিন সময় পাবি। সাবিহা একটু অবাক হয়ে বলল, কিভাবে? দিনে যতটুকু সেলাই করবি, রাতে বসে তা আবার খুলে ফেলবি। এভাবে কম করে হলে কয়েক মাস প্যারামুক্ত থাকতে পারবি। আর সাব্বির তো চাকুরির জন্য ট্রাই করতেছে, তাতে সেও একটু সময় পেল। হতে পারে 1-2 মাসের সাব্বির ভাইয়ের চাকরি হয়ে গেল। আর তোর বাবারও তোর বাসায় প্রস্তাব পাঠিয়ে দিল। আমার কথা শেষ হতেই হুট করে সাবিহা আমায় জড়িয়ে ধরে বলল, এই জন্যই তো বুদ্ধির জন্য সব সময় তোর কাছে আসি। আচ্ছা এখন একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি।
শোন, আমি ঘুরে তাকিয়ে বললাম, আবার কি? গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি সূর্য নামের ছেলেটা আমার বাসার সামনে এসে ঘুরঘুর করে। আমি কোথাও গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আমি সাবিহার পাশে বসে বললাম, কোন সূর্য? আসিফের সাথে থাকে যে ওই সূর্য? হুম। আমি একটু বিরক্তি ভাব নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। এই ছেলেগুলো পেয়েছেটা কি? আমাকে ছেড়ে এখন আমার বান্ধবীর দিকেও নজরে দিচ্ছে। সাবিহা পেছন থেকে বলল, আচ্ছা আমি এখন আসি, তুই রেডি থাকিস, কলেজে যাওয়ার সময় ডাক দিব। আমি সাবিয়ার দিকে তাকিয়ে বললাম, এখন যাবি না, নাস্তা করে যাবি? বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। বাড়ির সামনেই কলেজ, রিক্সা দিয়ে গেলে 5 মিনিটের রাস্তা। আমি আর সাবিহা রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। সাবিহা শুধু বারবার হৃদ ভাইয়ের সম্পর্কে প্রশ্ন করছে। যেতে যেতে নিরামিষের কাহিনীগুলো বলতে শুরু করলাম, বিশেষ করে ওই দিনটির ওই রিক্সা থেকে পড়ে যাওয়ার কাহিনীটা। এদিকে সাবিহা তো হাসতে হাসতে শেষ। একটু যেতেই চোখ পড়ল সামনে থাকা ছেলেটার উপর। আসিফ দাঁড়িয়ে আছে সামনে। সে হাত দিয়ে রিক্সাটা থামিয়ে আমার কাছে এসে বলল, অনেক সাহস দেখিয়েছিস তুই, পরিণাম ফল ভোগ করতে হবে তোকে, বলে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল সে। আমি একটু অবাক হলাম তার আচরণ দেখে। আগের চেয়েও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। আগের মতো থাকলে হয়তো এখানে একটা হট্টগোল পাকিয়ে দিত। ক্লাস ও 5-এর শেষে বিকেলে বাসায় ফেরার সময় আসিফকে আর দেখলাম না। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাসায় চলে এলাম। এই লোকটা সব কিছু ভালোভাবে মেনে নিলেই বাঁচি। সন্ধ্যার সময় পড়তে বসে হৃদবাইয়াকে ফোন দিলাম। কথা বলতে ইচ্ছে হচ্ছিল খুব, তাই, কিন্তু তার হলো না। বেটা এমনই নিরামিষ, তার উপর আরও ছিল হসপিটালে। কথা বলার বিপরীতে আরও উল্টো পড়া সম্পর্কে কিছু মহান মহান জ্ঞান দিয়ে ফোন রেখে দিল। রাতে খেতে বসলে মাকে আজকের কাহিনীটা বললাম, যে আসিফ হয়তো কিছুটা চেঞ্জ হয়ে গেছে, না হলে ওই দিন ফোন দিয়ে যেভাবে কথা বললো সেটা আর আজকের বিষয়টা পুরোপুরি ভিন্ন। হয়তো অনেক পাল্টে গেছে সে। মা খেতে খেতে বলল, সামনের মাসে চেয়ারম্যান ইলেকশন, আর গতকাল ওইসব বিষয়েরই ভিড় জমেছিল রাস্তায়। এই সময়টাই সবার মনোরঞ্জন করতে হবে, তাই হয়তো বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। তবে কুকুরের লেজ কখনো সোজা হয় না, ওদের থেকে দূরে থাকাই ভালো। আমি কিছু না বলে মাথা নাড়ালাম আর চুপচাপ খেতে লাগলাম। তখন গভীর রাত, প্রায় 2টা বাজে। বাইরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। এই কয়দিন প্রচুর গরম পড়েছিল, তাই এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে এখন। তবে এত ভারী বর্ষণ নয়, থেমে থেমে বৃষ্টি। আমি বিছানায় এক কাত হয়ে শুয়ে আছি, ঘুম আসছে না। রাত হলেই শুধু সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে। গতকাল রাতেই এই কারণে ঘুম হয়নি। ডান কাত থেকে বাম কাত হলাম, ফোনটা হাতে নিয়ে দেখি 2টা 10 মিনিট। ওয়ালপেপারে হৃদবাইয়ের এক পিক সেট করা। ফোন আনলক করে কল অপশনে ঢুকে গেলাম। তবে একটা জড়তা কাজ করছে। এত রাতে ফোন করা কি ঠিক হবে, নাকি তার ঘুমের ডিস্টার্ব হবে? হলে হোক, আমার ঘুমের 12টা বাজিয়ে সে শান্তিতে ঘুমাবে, আর ঘুমও হারাম করব আমি। আর কিছু না ভেবে ফোন করেই ফেললাম। একবার কল হতেই রিসিভ করলো সে। যাক, তাহলে এখনও জেগে আছে। কিন্তু কেন জেগে আছে? সেও কি আমার মতো কারো শূন্যতা অনুভব করছে? ওপাশ থেকে তার কণ্ঠস্বর ভেসে আসলো, প্রিয় গ্রাহক, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ভয়েস SMS পাঠাতে চাইলে তার 11 ডিজিটের মোবাইল নাম্বারটি ডায়াল করুন, আর অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এটুকু বলে হেসে দিল সে। অ্যাক্টিংটা পুরোপুরিভাবে করতে পারল না। তার এমন পাজলামিতে আমার কি রাগ করা দরকার নাকি হাসা দরকার ওটাই বুঝে উঠতে পারছি না। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, এত রাত জেগে আছেন কেন? এমনি কাজ ছিল তাই। এত রাতে আপনার আবার কিসের কাজ ছিল তুমি বুঝবে না। বুঝছি, আপনি আমাকে মিস করছিলেন তাই না? হুম, আমার তো খেয়ে দেয়ে আর কাজে নেই তোমাকে মিস করতে যাব। সত্যি মিস করেননি? রাতে খেয়েছো? আপনি কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করছেন। কখন? যেটা বলছি সেটার উত্তর দেন। আপনি আমায় মিস করছিলেন? কতটুকু? একটুও না। আপনার থেকে কখনোই সোজা উত্তর পাই না আমি। হি হি। আপনি আসলে একটা খবিশ। ফোন রাখলাম আমি। বাই। টু বি কন্টিনিউ।